অনেক ধুমধাম করে রাহাত এবং আখির বিয়েটা হয়ে গেল। রাহাত যেদিন আখির ছবিটা ঘটকের কাছে দেখেছিল সেদিন থেকেই মনে মনে ভালোবেসে ফেলেছে। তারপর অনেক রিকোয়েস্টের মাধ্যমে আখিকে বিয়ে করে নিয়ে আসে। রাহাত মনে মনে অনেক খুশি, যাকে ভালোবেসেছে তাকে বিয়ে করতে পেরেছে। রাহাত বাসর ঘরের সামনে দাঁড়িয়েছিল, আর তখন রাজ এসে তাকে দুষ্টুমি করে বলতে শুরু করলো, দোস্ত, শেষ পর্যন্ত তুই মেয়েটাকে বিয়ে করেই নিলে। আমি তো ভেবেছিলাম তুই আর বিয়ে শাদী করতে পারবি না, কারণ তোর যা অবস্থা নিয়ে দেখলেই হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। থাক, এখন আর আমার গুণগান গাইতে হবে না। আমি এখন ভিতরে গেলাম, তুই অন্য রুমে গিয়ে ঘুমিয়ে পড়। আমার শরীরটা ভালো লাগছে না। আমি সবই বুঝতে পারছি তুই কেন এত পাগল হচ্ছিস ভিতরে যাওয়ার জন্য। থাক ভাই, তোকে আটকে রেখে লাভ নেই, যা ভিতরে যা। কবে যে আমার এরকম বউ হবে। রাহাত বাসর ঘরে প্রবেশ করলো। বাসর ঘরে প্রবেশ করার পরে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ করে দেখতে পারলো বিছানার মধ্যে লাল বেনারসি পরে বসে আছে আখি। তার দিকে এগিয়ে যেতে শুরু করলো, আর বিছানার মধ্যে বসতে যাবে তখনই আখি বলতে লাগলো, শুনুন, আপনি কিন্তু আমাকে আমার অনুমতি ছাড়া একদম টাচ করতে পারবেন না। যদি করেন আমি কিন্তু চিৎকার করে সবাইকে ডাকবো। দেখুন, আপনি এগুলো কি বলছেন? আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না। আজকে আপনার সঙ্গে আমার প্রথম দেখা, আর আমাকে আপনি ওরকম ছেলে ভেবেছেন নাকি যে আসা মাত্রই আমি আপনার উপর ঝাঁপিয়ে পড়ব? আপনি একটা ছেলের ব্যাপারে জানেন না, না জেনে কথা বলাটা একদমই ঠিক না। আপনাদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই জানা আছে আপনারা কি করতে পারেন আর না পারেন। এটা আমাদেরকে আর বোঝাতে হবে না। আমি যেটা বলেছি আমি সেটাই করব। আমার অনুমতি ছাড়া আমাকে টাচ করবেন না। দেখুন, এই মুহূর্তে আপনার প্রতি এতটুকু রুচি আমার নেই, আর আপনি একজন নিশ্চিন্ত থাকেন। আমি আপনার অনুমতি ছাড়া আপনার কাছেও যাব না। সেটা তো সময় বলে দিবে। যদি আমার কাছে আসার চেষ্টা করেন তাহলে কিন্তু আমি সত্যি সত্যি চিৎকার দিয়ে সবাইকে ডেকে আনবো, আর তখন আপনার নামে উল্টাপাল্টা সবকিছু বানিয়ে বানিয়ে বলবো সকলের কাছে, আপনাকে খারাপ বানিয়ে দিব। তাহলে কেমন হবে? রাহাত আর সহ্য করতে পারলো না। রাহাত সরাসরি চলে আসলো ওয়াশরুমে। ওয়াশরুমে আসার পরে রাহাত ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে রুমে আসলো, আর রুমে এসে দেখতে পারলো সে এখনো ওভাবেই বিছানার মধ্যে বসে আছে। রাহাত তখন তাকে ইচ্ছে না থাকা সত্ত্বেও বলতে শুরু করলো, আপনি এভাবে বসে আছেন কেন? যান, তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসেন। অনেক কাজ হয়েছে, ঘুমানো লাগবে। আর আপনার যদি এইভাবে বসে থাকার ইচ্ছা থাকে তাহলে বসে থাকতে পারেন, কোনো সমস্যা নেই। রাহাতের কথায় মেয়েটা কিছুটা রেগে গেল। আখির কাছে রাহাতের কথাটা একদমই পছন্দ হয়নি। রাহাত কথাটা রাগী কণ্ঠে বলেছে। রাহাত বিছানার একপাশে শুয়ে পড়ল, আর তখন একটা শাড়ি নিয়ে আখি ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে যাওয়ার পরে কিছুক্ষণ পরে শাড়িটা পরে রুমের মধ্যে আসলো। রাহাত চোখ বন্ধ করেছিল, তাই আখিকে দেখতে পারছিল না। আর তখন আখি রাহাতকে বলতে শুরু করলো, কি ব্যাপার, আপনি বিছানার মধ্যে কেন শুয়ে আছেন? দেখুন, আমি কিন্তু আপনার সঙ্গে একই বিছানায় থাকতে পারবো না। আপনি নিচে গিয়ে ঘুমান, আমি বিছানায় ঘুমাবো। আমি কোনোভাবেই আপনার সঙ্গে বেড শেয়ার করতে পারবো না। আপনাকে একদম বিশ্বাস নেই। রাহাত তখন আখির কথা শুনে চোখ মেলে তাকায়, আর আখির দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। কথাগুলো যেমন তেমন, কিন্তু আখিকে দেখতে অসম্ভব সুন্দরী লাগছে। কালো শাড়িতে রাহাত কিছুক্ষণ চুপ থাকার পরে আখিকে বলতে লাগলো, আপনার সাহস তো কম নয়। আপনি আমাকে নিচে যেতে বলছেন? আপনি কেন নিচে ঘুমাতে পারছেন না? আর এটা আমার রুম, আমার বিছানা, আমার সব কিছু। তাহলে আপনি কেন আমাকে অর্ডার দিচ্ছেন? অর্ডার তো দিব আমি। আমি আপনার স্বামী নাকি আপনি আমার স্বামী, কোনটা? যেটাই হোক, আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে পারবো না। আমি যেটা বলেছি মানে সেটাই করতে হবে। যান, নিচে গিয়ে ঘুমান। রাহাত আখির উপর আর কোনো কথা বললো না। রাহাত একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লো। নিচে শুয়ে পড়ার পরে তখন আখি বিছানায় এসে শুয়ে পড়লো। আখি কোল বালিশ জড়িয়ে শুয়ে আছে। আর কিছুক্ষণ দুজনেই চুপচাপ। আর কিছুক্ষণ পরে আখি নিজে থেকেই রাহাতের সঙ্গে কথা বলতে লাগলো। আখি তখন রাহাতকে বলতে লাগলো, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। জানি না আপনি কথাগুলো কিভাবে নেবেন। আসলে আমি আপনাকে আমার ব্যাপারে কোনো কিছু বলতে চাই। আপনার কি সময় হবে কথাগুলো শোনার? এভাবে বলার কোনো কিছু নাই। আপনি যেটা বলার আমাকে সরাসরি বলুন, কোনো সমস্যা নেই। আমি সব কিছুই সহজভাবেই নিতে পারি। আসলে আমি আপনাকে পছন্দ করিনি, আর করবো না কখনো, কারণ আমি অন্য কাউকে ভালোবাসি। তার সঙ্গে আমার 1 বছরের রিলেশন। আমরা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসি। শুধুমাত্র পরিবারের চাপের কারণে আমাকে বিয়ে করতে হয়েছে। আমি
বাবা মার উপর কোনো কথা বলতে পারি না, আর মা বাবাকে আমাদের সম্পর্কে কথাও বলতে পারিনি, কারণ ছেলেটা এখন পর্যন্ত পড়াশোনা করছে বেকার, তাই মা বাবাকে বললে কোনো লাভ হতো না। সবই বুঝতে পারলাম, আমাকে আপনার পছন্দ নয়, আপনার সঙ্গে একটা ছেলের রিলেশন, সবই বুঝতে পারছি। তা এখন আমাকে কি করতে হবে সেটা বলে দিলে ভালো হয়। আপনাকে কি করতে হবে সেটা কি আপনি বুঝতে পারছেন না? আমি তো আপনার সঙ্গে সংসার করতে রাজি নই। আপনি আমাকে ডিভোর্স দিয়ে দেবেন খুব তাড়াতাড়ি, তারপর আমি ওর সঙ্গে গিয়ে বিয়ে করব। ওর সঙ্গে আমি দূরে কোথাও পালিয়ে যাব। আপনি অন্য একটা ছেলের সঙ্গে, আপনার ভালোবাসার মানুষের সঙ্গে পালিয়ে যাবেন, তো আমি আমার ফ্যামিলিকে কি বলবো যে মেয়ে অন্য একটা ছেলের সঙ্গে পালিয়ে গেছে? আমার ফ্যামিলি আপনাকে অভিশাপ না দিলেও অভিশাপ এমনিতেই লেগে যাবে, কারণ আমার ফ্যামিলি একটু অন্যরকম টাইপের, অনেক সহজ সরল, তো তাই খুব মানুষকে বিশ্বাস করে ফেলে খুব তাড়াতাড়ি। আমি কোনো কিছু বলতে চাই না, আমার খুব তাড়াতাড়ি ডিভোর্স লাগবে, আর ডিভোর্সের আগে একজন স্বামীর অধিকার নিয়ে আমার সামনে আসবেন না, আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ আমি আপনাকে কখনোই মন থেকে মেনে নিতে পারবো না। আমার সব কিছু আমার তুহিনের জন্য। ঠিক আছে, খুব ভালো কথা। এবার আপনার শাকিলের কথা চিন্তা বাদ দিয়ে এবার আমাকে একটু ঘুমাতে দিন। আমার 2 দিন ধরে একটুও ঘুম হয়নি। রাহাত এই কথা বলার পরেই চুপচাপ হয়ে গেল। আর এদিকে তখনই আখির মোবাইলটা বেজে উঠল। আর আখি এদিকে তুহিনের নাম্বারটা দেখে খুশি হয়ে গেল আর তুহিনের ফোনটা রিসিভ করলো। আর ওদিকে তুহিন তখন বলতে লাগলো, কি ব্যাপার? আমি তোমাকে সেই কখন থেকে কল দিচ্ছি, আর তোমার এখন কল দেওয়ার সময় হলো? তোমার বর কি চলে এসেছে? আমি তোমাকে বারবার নিষেধ করেছিলাম, তুমি আমার কথাটা শোনোনি। আরে তুমি একদম চিন্তা করো না, আমি ওই মানুষটাকে সবকিছু বলে দিয়েছি আমাদের ব্যাপারে, আর ওই মানুষটা খুবই ভালোভাবে মেনে নিয়েছে, আর ও বলেছে আমাকে খুব তাড়াতাড়ি ডিভোর্স দিয়ে দিবে, আর তার আগে উনি ওনার স্বামীর অধিকার নিয়ে কখনোই আসবেন না, আমার কাছ থেকে দূরে দূরেই থাকবেন। যাক, ভালোই হলো, এবার তার কোনো চিন্তা নেই। তা এবার কবে আমার কাছে আসবে সেটা বলো। আমি যে তোমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছি না। যেখানে আমার যাওয়ার কথা ছিল সেখানে অন্য পুরুষ তোমার সঙ্গে আছে, এটা ভাবতে আমার জানি কেমন লাগছে। আমি তোমাকে কথা দিয়েছি আমি শুধু তোমারই থাকবো, তুমি একদম চিন্তা করো না, একদম লক্ষ্মী ছেলের মতন ঘুমিয়ে পড়ো, আমিও ঘুমাবো। এই 2 দিন আমার উপর দিয়েও অনেক ধকল গিয়েছে। তাহলে কালকে আমার সঙ্গে দেখা করতে হবে পার্কে। আমি যে তোমাকে না দেখে একদম থাকতে পারছি না, প্লিজ তুমি না বলবে না। আমি জানি না তুমি কিভাবে ম্যানেজ করে আসবে। যদি না আসো তাহলে বুঝবো তুমি আমাকে ভালোই বাসো না, সবকিছু তোমার নাটক ছিল। প্লিজ তুমি এরকম কথা কেন বলছো? আমি তোমাকে ভালোবাসি তুহিন, আমি আসবো যেভাবেই পারি। আমি তোমার সঙ্গে দেখা করতে আসবো বিকেলবেলা। এবার রাখছি। তখন আখি কল কেটে দেয়। আর আখি কল কেটে দেওয়ার পরে এখন চুপচাপ ঘুমিয়ে পড়ে। আর এদিকে রাহাত ভাবছে তার নিজের কথা, তার ওয়াইফ অন্য একজনের সঙ্গে কথা বলছে, আবার তারই সামনে, কিন্তু রাহাত কোনো কিছুই বলতে পারছে না, কারণ তার বলার অধিকারটা যে হয়তো হারিয়ে গেছে। রাহাত এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। সকালবেলা ঘুম ভাঙতেই দেখতে পারলো আখি নিচে পড়ে আছে। বিষয়টা দেখে রাহাত খুবই মজা পেল, হয়তো ঘুমের ঘোরে নিচে পড়ে গেছে। আর রাহাত যখনই নীলার গায়ে টাচ করে রাখতে যাবে তখনই আখি জেগে ওঠে। আর আখি জেগে ওঠার পরেই কোনো কিছু না ভেবে রাহাতকে একটা থাপ্পড় দিয়ে দেয়। আর রাহাতকে থাপ্পড় দেওয়ার পরে রাহাত যখন গালে হাত দিয়ে আখির দিকে তাকিয়ে থাকে, আর তখন এদিকে আখি তখন রাগী কণ্ঠে বলতে শুরু করলো, আপনার তো সাহস কম নাই, আপনি আবার আমার শরীরে টাচ করতে এসেছেন। আমি না আপনাকে রাতের বেলা বলে দিয়েছিলাম আপনি আমার কাছাকাছি কখনোই আসবেন না? আপনার কি লজ্জা শরম বলতে কোনো কিছুই নেই নাকি? সব ছেলেদের এক দোষ, মেয়ে দেখলেই আর হুঁশ থাকে না। আপনি হয়তো আমাকে ভুল ভাবছেন। দেখুন, আপনি বিছানা থেকে নিচে পড়ে আছেন, আমি শুধু আপনাকে ডাকতে এসেছিলাম। আমি নিচে পড়ে থাকি আর যেখানেই পড়ে থাকি, আমাকে আপনার ডাকতে হবে না, বুঝতে পেরেছেন? শুধু সুযোগ খুঁজেন কিভাবে আমাকে টাচ করা যায়। তারপর রাহাত কোনো কথা বলতে পারলো না। রাহাত চুপচাপ রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুমে আসার পরে ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিল, এখন অফিসে যাবে। রাহাত রেডি হচ্ছিল আর তখন এদিকে আখি ওয়াশরুমে চলে যায়। আর রাহাত কোনো কথা না বলে রেডি হয়ে সোজা খাবার টেবিলে চলে আসলো। খাবার টেবিলে আসার পরে তখন তার মা তাকে নাস্তা দিল। আর তখন বলতে লাগলো, কিরে তুই একাই খাবার খেতে চলে আসলি, অথচ বোমাকে নিয়ে আসলি না কেন? আর আজকে অফিসে যেতে হবে না।
মা, ও একটু পরেই চলে আসবে। তুমি আমাকে খাবার দাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে। ওকে রাখতে গেলে আমার অফিসে অনেক বেশি লেট হয়ে যাবে, আর আমার অফিসে আজকে যেতে হবে। তোকে বললাম যে কয়েকদিনের ছুটি নেওয়ার জন্য, কিন্তু তুই ছুটি না নিয়ে বিয়ের পরের দিনই অফিসে যাচ্ছিস। মা, অফিসে অনেক বেশি কাজ, তার জন্য অফিস মনে হয় না আমাকে কোনো ছুটি দেবে। আর সমস্যা কি? আর এমনিতেও বাসায় থাকতে ভালো লাগবে না আমার। বাসায় একা একা থাকবি কেন? বৌমা আছে, বৌমাকে নিয়ে বাইরে থেকে কোথাও থেকে ঘুরে আসবি, তাহলে ভালো লাগবে। মেয়েটা বাড়িতে প্রথম এসেছে, আর মেয়েটা যদি এখন তোর সাপোর্ট না পায় তাহলে কিভাবে হবে? রাহাত আর কোনো কথা বললো না। রাহাত চুপচাপ খাবার খাওয়ার পরে বাসা থেকে বেরিয়ে বাইকে করে চলে আসলো অফিসে। অফিসে আসার পরে সে তার কেবিনে বসে কাজ করছিল, আর তখন তার কলিগ সালমান সাহেব তার কাছে এসে বলতে শুরু করলো। কি ব্যাপার রাহাত সাহেব, আপনি আজকে অফিসে এসেছেন? আপনার তো আজকে অফিসে আসার কোনো কথাই ছিল না। বিয়ের পর দিন বউকে নিয়ে ঘুরে বেড়াবেন, আর অথচ আপনি আজকে অফিসে চলে এসেছেন। কেন বিয়ের পর দিনকে অফিসে আসা যাবে না? এটা কি কোনো হাদিসে লেখা আছে নাকি? আর আমার এমনিতে বাসায় থাকতে ভালো লাগছিল না, তার জন্য অফিসে চলে আসলাম। পরে না হয় ছুটি নেওয়া যাবে। ও, তার মানে হানিমুনে যাওয়ার প্ল্যান আছে নাকি? সেজন্য হয়তো ছুটিগুলো এখন খরচ করতে চাইছেন না। আপনি খুব ভালো করে জানেন যে বস এত বেশি ছুটি দেবে না। এই ছুটিগুলো তোলা থাকলো। হ্যাঁ, এইবার বুঝতে পেরেছেন কে বলেছে? আপনি বুঝেন না, আপনি সব কিছু বোঝেন। আচ্ছা, সমস্যা নেই, আপনি এই ফাইলটা ভালো করে দেখে চেক করে দেবেন বসকে। বস আপনাকে দিতে বলেছিল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফাইলটা নিয়ে যাচ্ছি, পরে আমি বসকে দেখিয়ে নেব। আর ভাবিকে তো দেখলাম না, একবার অফিসে নিয়ে আসেন না, ভাবিকে দেখবো। কেন ভাই, বউকে কি অফিসে নিয়ে আসার জিনিস? আপনাদের এতই দেখতে মন চায় তাহলে বাসায় যাবেন, 2 কেজি মিষ্টি, 2 কেজি দই পান, সুপারি সবকিছু নিয়ে যাবেন। আপনি খুব ভালো মজা করতে পারেন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। পরে এক সময় আপনার বাসায় যেয়ে ভাবির হাতে মজা করে খেয়ে আসবো। তারপর সালমান সাহেব চলে গেল। আর সালমান সাহেব চলে যাওয়ার পরে রাহাত তখন নিজের কাজ করতে শুরু করলো। রাহাতের কাছে সালমান সাহেবের কথাগুলো মোটেও ভালো লাগছিল না, কারণ রাহাত ভেবেছিল তার নিজের ওয়াইফ কতটা রোমান্টিক হবে, অনেক কিছু করবে, কিন্তু সেখানে কাউকে যে সারপ্রাইজ দিয়েছে। রাহাতকে তার ছুটি কাটানোর স্বাদ মিটে গেছে। রাহাত মনোযোগ দিয়ে কাজ করছিল কম্পিউটারে, আর তখনই রাহাতের বেস্ট ফ্রেন্ড নুসরাত চলে আসলো। নুসরাত আসার পরে তখন রাহাতকে বলতে শুরু করলো। কি রে, তুই আজকে অফিসে? তোর তো 7 দিনের ছুটি ছিল, তুই আজকে বিয়ের পর অফিসে চলে এসেছিস। কোনো সমস্যা হয়েছে নাকি? আমাকে কিন্তু বলতে পারিস, আমার কাছে কোনো কিছু লুকাবি না। চোখ দেখেই আমার মন মরা লাগছে। তোর কি মনে হয় আমি অফিসের সাথে এসেছি? কোনো না কোনো সমস্যা হয়েছে। আসলে আমি যেটা আশা করেছিলাম সেটা সম্পূর্ণ ভুল প্রমাণিত হয়েছে। তুই আমাকে কি বলছিস? আমি তো কিছু বুঝতে পারছি না, যা বলার আমাকে সরাসরি বল। তারপর আমি নুসরাতকে সবকিছুই খুলে বললাম, কালকে রাতের ঘটনাগুলো। আর সবকিছু শোনার পরে নুসরাত আহাম্মকের মতো আমার দিকে তাকিয়ে আছে। আর তখন নুসরাত বলতে লাগলো, দেখ, এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। আগে দেখ পরিস্থিতি কোন জায়গায় যায়, তারপর একটা সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু আপাতত ডিভোর্সের চিন্তা করিস না, কারণ আন্টি অনেক কষ্ট পাবে। 2 মাস আগে থেকে এই মেয়েটার ছবি দেখে মেয়েটার প্রেমে পড়ে গিয়েছিলাম। আর মাকে অনেক কষ্টে বুঝিয়ে বলেছিলাম ঘটক সাহেবকে এই মেয়েকে যেন আমার জন্য এনে দেয়। ঘটকে কত টাকা দিয়ে বিয়েটা ফাইনাল করলাম। আর বিয়ের রাতে আমি শুনতে পারি মেয়েটা অন্য জায়গায় প্রেম করে, এমনকি আমার সামনে একটা ছেলের সঙ্গে কথা বলেছে, আবার আমার নামে সুনাম করেছে। আমি নাকি তাকে টাচ করিনি, এখনো তার জন্য আমাকে ভালো মানুষ মনে হচ্ছে। তোর অবস্থা দেখে আমার সত্যি এখন হাসি পাচ্ছে। যে মেয়েটাকে ভালোবাসলি সেই মেয়েটা এখন তোকে এভাবে ছ্যাঁকা দিয়ে দিল, তাও আবার বিয়ের পরে। দেখো, মোটেও কিন্তু আমার এসব বিষয় নিয়ে কথা বলতে ভালো লাগছে না। এখন অন্য কথা বল, তুই বিয়ে করে কিভাবে, নাকি সারা জীবন এইভাবে থাকবি? আমার আর বিয়ে, একটা এরকম মেয়েকে কেউ বিয়ে করবে না। সবাই যখন আমার সত্যিটা জানতে পারে তখন দৌড়ে পালায়। আমি কি করব? দেখ, আমি আসলে এটাই বুঝতে পারি না যে মানুষ এমন কেন হয়ে যাচ্ছে দিন দিন। মানে এই জেনারেশনটা অন্যরকম হয়ে গেছে। মানে একটা মেয়ে ধর্ষিত, সেই মেয়েটার আসল কথা জানলে তবুও বিয়ে করতে চায় না। তবে একটা মেয়ে তো এগুলো লুকিয়ে বিয়ে করতে পারতো।
তখন কি কোনো ছেলের কোনো কিছু করার ছিল? কিছুই করার থাকে না। আর তুই তো সত্যি কথা বলছিস, তবুও কোনো ছেলে তোকে বিয়ে করতে চাইছে না। আসলে সবাই শুধুমাত্র আমার দেহটাই খোঁজে, কেমন? আমি তোকে বলি, ঘটক সাহেবকে আমার ছবি দিয়েছি, বলেছি পাত্র নিয়ে আসার জন্য। আর যখনই একটা পাত্র আমাকে দেখতে আসে বা ফোন করে, তখনই বলে হোটেলে যাওয়ার জন্য। যদি আমাকে ভালো লাগে তাহলে বিয়ে করবে, না হলে বিয়ে করবে না। বল এখন আমি কি করব? আর এগুলো দেখে মেজাজ অতিরিক্ত খারাপ হয়ে যায়। থাক, মন খারাপ করিস না। হয়তো তোর জীবনে ভালো কিছুই অপেক্ষা করছে। একটু ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। তোর জীবনে এমন একটা মানুষ আসবে যে তোর পুরো জীবনটাকে পাল্টে দেবে। তারপর নুসরাত তার কেবিনে চলে গেল। তার কেবিনে গিয়ে কাজ করতে শুরু করলো, আর এদিকে রাহাতও কাজ করতে লাগলো। আর রাহাত তার ফাইল রেডি করার পরে বসের কেবিনে চলে আসলো। আর বসের কেবিনে আসার পরে বসের কাছে ফাইলটা দেওয়ার পরে রাহাতকে তার বস বসার জন্য বলল, আর রাহাত বসে পড়লো। আর তখন তার বস তাকে বলতে লাগলো, রাহাত, আমাদের অফিস থেকে প্রতিবারের কোথাও না কোথাও ট্যুরে যাওয়া হয়, এই বছরও তার কোনো ব্যতিক্রম নয়। তা তোমরা এই বছর কোথাও যাচ্ছ? আমার কাছে তুমি অনেক দিন আগে আবেদন করেছিলে, সবাই নাকি তোমরা রাঙামাটি যেতে চাচ্ছ। জি স্যার, সবাই আমাকে অনেক দিন ধরেই বলছিল সবাই নাকি রাঙামাটি যাবে, আর আমি ওদের হয়ে আবেদন করেছিলাম। এখন আপনার যদি মর্জি হয় তাহলে আমাদেরকে নিয়ে যাবেন। আসলে একঘেয়েমি কাজ করতে করতে অন্যরকম হয়ে গেছে। তোমারও নতুন বিয়ে হয়েছে, তাহলে তো তোমারও হানিমুনটা ওখানে হয়ে যাবে, কি বলো? আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমি সব কিছু ম্যানেজ করছি। কালকের অফিস বন্ধ থাকবে, আর তারপর দিন আমরা সন্ধ্যার সময় রওনা দিব। ইনশাআল্লাহ তুমি সবাইকে জানিয়ে দাও, সবাই সব কিছু গুছিয়ে নেবে অনেক আগে থেকেই। পরশুদিন সন্ধ্যা 7টায় গাড়ি ছাড়বে অফিসের সামনে থেকেই, কেউ লেট করবে না। আর সবাই সবার ওয়াইফকে নিয়ে যেতে পারো, এই সমস্ত খরচ আমাদের চেয়ারম্যান স্যার করবে। তারপর রাহাত তখন কেবিন থেকে বের হয়ে সবাইকে জানিয়ে দিল। আর সবাই সবকিছু শোনার পরে অনেক খুশি হয়ে গেল। আর এইভাবেই অফিসের টাইম শেষ হলো। রাহাত বিকেল বেলা চলে আসলো মার্কেটের উদ্দেশ্যে, তার জন্য কোনো কিছু কেনার, আর তার মা এবং আখির জন্য কোনো কিছু নিয়ে যাবে। আর সবার জন্য মার্কেট করে রাহাত সন্ধ্যার সময় বাসায় ফিরল। আর সন্ধ্যার সময় বাসায় ফেরার পরে তার মাকে বলল, আর তখন তার মা বলতে লাগলো, রাহাত, মেয়েটা নতুন এ বাড়িতে এসেছে, আর এখন পর্যন্ত তুই কোথাও নিয়ে যাসনি। অফিস থেকে যেহেতু ঘুরতে নিয়ে যাচ্ছে, তাহলে মেয়েটাকে নিয়ে যা। মায়ের কথায় রাহাত আর কোনো কথা বললো না। রাহাত রুমে চলে আসলো। আর রুমে আসার পরে দেখতে পারলো মোবাইলে কারো সঙ্গে চ্যাটিং করছে। আর আখি ওই কাজে ব্যস্ত। আর আখির সামনে কয়েকটা শপিং ব্যাগ রেখে দিল। আর তখন রাহাত বলতে লাগলো, পরশুদিন আমরা অফিস থেকে রাঙামাটি যাচ্ছি, আর সবাই সবার ওয়াইফকে নিয়ে যাবে, তাই তোমাকেও যেতে হবে। তুমি সব কিছু গুছিয়ে নাও। আশা করি তুমি ওখানে কাউকে কোনো কিছু বুঝতে দেবে না যে আমাদের মধ্যে কোনো কিছু হয়নি বা আমাদের মধ্যে কোনো কিছু মিল নেই, ঝামেলা চলছে। আর মাকেও কোনো কিছু বুঝতে দিও না প্লিজ। সেটা আপনাকে আমাকে বলতে হবে না। আমি এগুলো খুব ভালো করেই জানি, আমাকে কি করতে হবে কি না করতে হবে। তবে আমার একটা কথা আছে, আমি তুহিনকে বলে দিয়েছি তুহিন রাঙামাটি চলে যাবে, আর আমি তার সঙ্গে করব। কারণ আপনার সঙ্গে ঘোরার কোনো ইচ্ছে নেই, তবে সেটা কেউ জানবে না, কোনো সমস্যা নেই। আপনারা যে রিসোর্টের মধ্যে উঠবেন, ওই রিসোর্টের মধ্যে তুহিন উঠবে, কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। এখানে আমার কোনো কিছু বলার নেই। আপনার যেটা ভালো মনে হয় আপনি সেটাই করবেন। আমার তো কোনো অধিকার নেই কোনো কথা বলার। আপনার যেটা ভালো লাগে আপনি অবশ্যই করবেন, কোনো না নেই। এইবার রাহাত ওয়াশরুমে চলে আসলো। রাহাতের অনেক বেশি খারাপ লাগছে। এইদিকে তখন আখি তাড়াতাড়ি করে তুহিনের নাম্বারে কল দেয়। আর তুহিনের নাম্বারে কল দেওয়ার পরে তুহিন সাথে সাথে ফোনটা রিসিভ করলো। আর ফোনটা রিসিভ করার পরে তখনই পাশ থেকে আখি বলতে লাগলো, তোমাকে একটা আমার সুখবর দেওয়ার আছে, যেটা তুমি শুনলে অনেক বেশি খুশি হয়ে যাবে। অফিস থেকে রাঙামাটি যাচ্ছে সবাই, আর আমিও চাই তুমিও সেখানে যাবে। আমি ওই মানুষটার সঙ্গে ঘুরতে পারবো না, আমার শুধু তোমাকেই প্রয়োজন। এটাই তো আমি চেয়েছিলাম মনে মনে, যে তোমাকে নিয়ে কোথাও ঘুরবো, কিন্তু কেউ বলার থাকবে না। ঠিক আছে, আমি তাহলে ব্যবস্থা করছি। আর তোমরা কোন হোটেলে উঠবে সেটা আমাকে আগে থেকে জানাবে, আমি সেখানেই উঠবো। আমি কালকে রওনা দেব, তোমার জন্য আমি আগে থেকে ওয়েট করে থাকবো। সেটা আমি খুব ভালো করেই জানি যে আমার প্রিয় মানুষটা আমার জন্য অনেক আগে থেকে অপেক্ষা করে থাকবেন। ঠিক আছে, রাখছি তাহলে।
আখি কল কেটে দেয়। আখি কল কেটে দেওয়ার পরে এদিকে রাহাত ওয়াশরুম থেকে বের হলো। ওয়াশরুম থেকে বের হওয়ার পরে তখন রাহাত খাবার খেতে চলে গেল। আর রাতের খাবার খাওয়ার পরে রাহাত রুমে চলে আসলো। রুমে এসে সে নিচে শুয়ে মোবাইল টিপছিল। আর তখন আখি বলতে লাগলো, একটা কথা বলার ছিল। আপনারা কোন রিসোর্টের মধ্যে উঠবেন সেটা আমাকে আগে থেকে বললে আমার সুবিধা হতো। প্লিজ বলুন না। আমরা ওয়েস্টার্ন রিসোর্টের মধ্যে উঠছি। হয়েছে, এবার আমাকে ঘুমাতে দিন। আপনার এসব কথাবার্তা আমার মোটেও ভালো লাগে না। এই কথা বলার পরে রাহাত ঘুমিয়ে পড়ল। পরদিন সকালবেলায় এইভাবেই সময়টা পার করে দিল। তারপর সন্ধ্যার সময় রাহাত এলো। আখি রেডি হয়ে নিল। আর ওরা একটা অফিসের সামনে চলে আসলো। অফিসের সামনে আসার পরে দেখতে পারলো অনেকগুলো বাস দাঁড়িয়ে আছে। তার মধ্যে অনেকগুলো লোকজন সেখানে আছে। অফিসের সকলেই এখানে একে অপরের সাথে কথা বলছে। রাহাত এবং আখির সামনে যাওয়ার পরপরই নুসরাত এবং সাহেব এগিয়ে আসলো। সালমান সাহেব এগিয়ে আসার পরে তখন বলতে লাগলো, আরে রাহাত সাহেব, এবার ভাবিকে নিয়ে এসেছেন। ভাবি আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আপনার কথা ভাইয়ের মুখে অনেক শুনেছি। আপনি নাকি খুব ভালো রান্না করতে জানেন, অনেক কাজ পারেন। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। রাহাত সাহেব, আপনি কিন্তু ভাবিকে বিয়ে করে দিতেছেন। এরকম মেয়ে আমি কখনোই দেখিনি। সত্যি বলতে ভাবি দেখতে অনেক সুন্দরী, মাশাআল্লাহ। সালমান সাহেব, আপনার মনে হয় বাসের সময় হয়ে গেছে। আপনার বাসটা মনে হয় সবার আগে যাবে। আপনি গিয়ে বাসে উঠে পড়ুন, পরে সিট পাবেন না। এই কথা বলার পরে সালমান সাহেব চলে গেল। রাহাত সালমান সাহেবের কে বিদায় করে নুসরাতের কাছে আসলো। নুসরাত আসার পরে আখির সঙ্গে কথা বলতে লাগলো। আর তখন নুসরাত, আখি এবং রাহাত ওরা একটা বাসে উঠে পড়লো। আখি জানলার পাশে বসেছে আর রাহাত এই পাশে বসেছে। আর রাহাত সোজাসুজি নুসরাত এসেছে। নুসরাত আর রাহাত গল্প করছে, কিন্তু বেশি একটা না। মাঝে মাঝে নুসরাত তার মোবাইলে চ্যাটিং করছে, হয়তো শাকিলের সঙ্গে কথা বলছে। আর এদিকে নুসরাত তখন মনে মনে বলতে লাগলো, ওরা তো স্বামী স্ত্রী, কিন্তু ওদেরকে দেখে আমার এত খারাপ লাগছে কেন জানি না। রাহাতের সঙ্গে মেয়েটাকে আমি সহ্য করতে পারছি না, কিন্তু কেন? তাহলে কি আমি রাহাতকে ভালোবাসি? কিন্তু ও তো আমার শুধুমাত্রই বন্ধু। ওর সঙ্গে তো আমার বন্ধুত্ব ছাড়া কোনো কিছুই নেই। আমি কি করে পারলাম রাহাতকে ভালোবাসতে? সে তো অন্যজনের স্বামী। এখন চাইলেও আমি তাকে কোনো কিছু বলতেও পারবো না। আমার এমন কেন মনে হচ্ছে? আমি কেন নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছি না? আর হঠাৎ করেই রাহাত আমাকে ধাক্কা দেয়, আর তখন বলতে লাগলো, কিরে, তুই এভাবে বিড়বিড় করে কার সঙ্গে কথা বলছিস একা একা? কি এভাবে পাগল হয়ে গেলি নাকি? কি হয়েছে আমাকে বল। আরে না, কোনো কিছুই না। তুই ভাবির সঙ্গে কথা বল। ভাবি হয়তো আমাকে দেখে জ্বলছে। দেখতে পারছিস না কেমন মনমরা হয়ে তাকিয়ে আছে বাহিরের দিকে? তুই সবকিছু জানার পরেও আমার সঙ্গে এরকম মজা করিস? তুই জানিস যে ওর সঙ্গে আমার কোনো রকম কথা হয় না দরকার ছাড়া। তুই তবুও এই কথা কেন বলিস আমাকে কষ্ট দেওয়ার জন্য? তুই যা কিছুই বলিস না কেন ভাই, ও কিন্তু তোর বিয়ে করাবো। তোর সম্পূর্ণ অধিকার আছে কথা বলার, সবকিছুই করার। তুই শুধু শুধু নিজেকে অপরাধী মনে করছিস। আরে ভাই, যেটা হচ্ছে সেটা পজিটিভ নেই। সেটা তুই হয়তো পজিটিভ নিয়ে নিতে পারিস, কিন্তু আমি এগুলো পজিটিভলি নিতে পারছি না। ও যখন শাকিলের সঙ্গে কথা বলে মনে হয় কেউ যেন আমার কলিজা ছিঁড়ে বের করে নিচ্ছে। আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর কন্ট্রোল করতে পারি না দেখে আমি ওর সামনে থেকে চলে যাই। ও যখন কথা বলে, আসলে ভালোবাসিস তো মন থেকে, সেজন্য এরকমটা হয়। যদি আখিকে ভালো না বাসি তখন কখনোই এমন কষ্ট হতো না। রাহাত আর কোনো কথা বললো না। রাহাত চুপচাপ হয়ে গেল। আর এদিকে আখি মোবাইলটা বন্ধ করে বাইরের দিকে তাকিয়ে আছে। আর তখন কিছুক্ষণ পরে আখি নিজ থেকে রাহাতকে বলতে লাগলো, আচ্ছা, আজকে সারা রাত কি জার্নি করতে হবে? মানে আমরা রাঙামাটি গিয়ে পৌঁছাবো কখন, এটা কি বলতে পারবেন? আপনি রাতের জার্নিটা আমার কাছে অনেক ভালো লাগে। সেটা সঠিক করে বলতে পারা যাচ্ছে না। ঢাকা থেকে বের হতে এখনো প্রায় 1.5 ঘন্টা সময় লাগবে। আর ঢাকা থেকে বের হবার পরে গাড়ি খুবই ভালো টানবে, কারণ রাস্তা খালি থাকবে। আর রাঙামাটির কাছাকাছি যাওয়ার পরে গাড়ি খুব স্লট আনবে, কারণ ওখানে রাস্তাটা আঁকাবাঁকা, তো সেজন্য। আপনি দেখছি খুব ভালো জানেন। তা এর আগেও কি রাঙামাটি গিয়েছেন নাকি কারোর সঙ্গে? মনে হয় নিশ্চয়ই কোনো প্রেমিকার সঙ্গেই আছেন আপনি।
না, এসব কোনো কিছু না। আসলে অফিসের কাজে গিয়েছিলাম রাঙামাটি, ওখানে আমাদের অফিসের একটা শাখা আছে, সে কারণে ওখানে যাওয়া হয়েছিল, বুঝতে পেরেছেন? তবে কখনো ঘোরা হয়নি। ও আচ্ছা, শুনুন, আমার তুহিনকে দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না, ও দেখতে পুরো সুপারম্যানের মতো। আমার তো তাকে প্রথম দিন দেখেই পছন্দ হয়ে গিয়েছিল ভার্সিটিতে। ভালো কথা, পছন্দ হয়েছিল। এখন প্রেম করছেন, সামনে বিয়ে করবেন, কোনো সমস্যা নেই। আমি নিজেই আপনাদের বিয়ে দেব, কোনো প্রবলেম হবে না। আচ্ছা, একটা কথা বলি, আপনি কোনো কিছু মনে করবেন না। নুসরাতের সঙ্গে মনে হয় আপনার অনেক দিনের বন্ধুত্ব, তাই না? এইরকমটা দেখে বোঝা যায়। হ্যাঁ, নুসরাতের সঙ্গে আমার সেই ভার্সিটির লাইফ থেকে বন্ধুত্ব, তারপর একই অফিসে চাকরি নেই আমরা দুজন। ও আমার খুব ভালো বন্ধু। হ্যাঁ, সেটা তো বুঝতে পারলাম, কিন্তু নুসরাত মাঝে মাঝে এরকম মন খারাপ করে থাকে কেন? এরকম মন মরা হয়ে বাইরের দিকে তাকিয়ে আছে, কোনো কিছুই বুঝতে পারলাম না। ও কি কোনো প্রবলেম? ওর অনেক প্রবলেম, সেটা আপনার জানতে হবে না। আপনি আপনার চিন্তা করুন, সাকিবের সঙ্গে কি করবেন না করবেন, তুহিনকে দেখতে কেমন লাগবে এতদিন পরে দেখবেন, বিয়ের পরে তো আর দেখা হয়নি। আপনি একদম ঠিক বলেছেন। আসলে তুহিনকে দেখেছিলাম বিয়ের এক মাস আগে আমাকে বাসা থেকে বের হতে দেয়নি, সেই জন্য শাকিলের সঙ্গে দেখা হয়নি, শুধুমাত্র মোবাইলে কথা হতো। কতদিন পর আমার প্রিয় মানুষটাকে দেখবো। আচ্ছা, একটা কথা বলি, আপনি কিন্তু কোনো কিছু মনে করবেন না। আচ্ছা, থাকলে সম্পর্কে আপনি কতটুকু জানেন? মানে সে কি করে, তার কি ব্যথা, সে কোন জায়গায় থাকে, তার বাবা মা কি করে? ওর প্রতি আমার কোনো জানার ইন্টারেস্ট নেই আমার, কারণ আমি খুব ভালো করে জানি ও শুধু আমার, ও আমাকে ভালোবাসে আর আমি শুধু ওকে নিয়েই থাকতে চাই। তার জন্য ওর ফ্যামিলিকে জানার কোনো প্রয়োজন নেই। এমনও তো হতে পারে যে ও আপনাকে ধোঁকা দিচ্ছে, তখন কি করবেন? যদি আপনার সর্বস্ব লুটে নিয়ে সে পালিয়ে যায়, তাহলে আপনি কি ওকে ধরতে পারবেন? তখনই ধরতে পারবেন না। আজকালকার ছেলেপেয়েরা সব কয়টা এক হয় না, এমনকি আমি নিজেই গ্যারান্টি দিতে পারি না আমার নিজেকে। আপনার কথায় যথেষ্ট পরিমাণে লজিক আছে, কিন্তু আমার তুহিন ওইরকম না। ওইরকম ছেলে কখনোই হতে পারে না যে আমাকে ধোঁকা দিয়ে সে অন্য কাউকে বিয়ে করবে বা অন্য কাউকে নিয়ে সুখে থাকবে। আমার তুহিন শুধুমাত্র আমাকে ভালোবাসে। আপনি শুধু আমাকে ডিভোর্স দিয়ে দিন, আর বাকিটা আমি আপনার চোখের সামনে দেখিয়ে দেব যে আমার তুহিন কেমন মানুষ। ডিভোর্স নিতে আরও 6 মাস লাগবে, কারণ ওর থেকে আমাদেরকে 6 মাসের টাইম দেওয়া হবে। আর আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি করার, কিন্তু কোনো কিছু করার নেই। আমি আবেদন করেছি, আর এই কারণে আমাদেরকে 6 মাস সময় দিয়েছেন। যদি বিশ্বাস না করেন তাহলে আমার মোবাইলে ছবি তোলা আছে, আপনি সেটা দেখতে পারেন। নোটিশ না, এটা আমি খুব ভালো করেই জানি। আমিও খোঁজ খবর নিয়েছি। তুহিন আমাকে বলেছে 6 মাস সময় লাগবে, আর তুহিন আমার জন্য 6 মাস ওয়েট করতে পারবে, কোনো সমস্যা নেই। অন্য কেউ হলে হয়তো চলে যেত, কিন্তু তুহিন এরকম না। আচ্ছা, সবসময় এত তুহিন তুহিন করার কোনো প্রয়োজন আছে কি? আমি সেটাই বুঝতে পারছি না। আমি তো জানি যে তুহিন এসব কিছু করছে, তাহলে এত কথা বলার প্রয়োজন আমাকে? আমি তো আর নতুন না কথা বলছি। কেন আমি আমার মানুষটার নাম নিব? তাহলে আপনার কি? আপনি বলার কে আমাকে? আপনি আমাকে কোনো কিছু বলতে পারবেন না, কারণ আমি আমার ইচ্ছে মতন যা খুশি করব। আমি আপনার বাধ্যগত নই। রাহাত তখন চুপ করে গেল, কারণ রাহাত যদি এখন কথা বলতে যায় তাহলে একটা ঝগড়া লেগে যাবে। আর তখনই বস এদিকে আসলো, আর বস এদিকে আসার সাথে সাথে রাহাত কিছুটা নড়ে চড়ে বসলো, আর তখন সবাইকে বলতে শুরু করলো, তোমরা সকলেই ওখানে গিয়ে নিজেদের মতো ঘোরাফেরা করবে, কোনো সমস্যা নেই, কিন্তু সকলের টাইম নিয়ে ঘোরাফেরা করবেন। আর সন্ধ্যা 6টার আগেই রিসোর্টের মধ্যে প্রবেশ করবেন। আর এমন কোনো জায়গায় যাবেন না যে জায়গাটা তোমরা চিনো না বা তোমাদের জন্য রিস্ক হতে পারে। এখানে অনেক সন্ত্রাসী থাকতে পারে যেগুলো তোমাদেরকে অ্যাটাক করতে পারে, তাই খুবই কাছাকাছি থাকবে। দূর থেকে যা দেখা দেখবে। আশা করি তোমরা আমার কথা বুঝতে পেরেছো। আর এখানে নেটওয়ার্কের সমস্যা হতে পারে, তাই সবাই টেলিটক সিম ইউজ করবেন। ওখান থেকে টেলিটক নেটওয়ার্ক খুব ভালো পাওয়া যায়। সবাই সবার সঙ্গে কানেকশন রাখবে। তারপর বস আর কোনো কথা বললো না। আর রাহাত এদিকে কখন যে ঘুমিয়ে পড়লো বুঝতেই পারলো না। রাহাত ঘুমিয়ে আছে আখির কাঁধের উপর। আখি কোনোভাবেই সরাতে পারছে না। আসলে এমনকি আখির ইচ্ছে করছে না রাহাতকে সরিয়ে দিতে, কারণ রাহাতের ঘুমন্ত মুখটা দেখতে আখির যেন কেন অনেক ভালো লাগছে।
আখি চাইছে না যে রাহাতে এখান থেকে উঠে যাক। আখির অনেক ভালো লাগছে, তার কাঁধে রাহাত শুয়ে আছে, কিন্তু আখি তো তুহিনকে ভালোবাসে, সে রাহাতকে সহ্য করতে পারে না। তাহলে এখন কিভাবে সহ্য করতে পারছে, এগুলো আখি মনে মনে বলছিল। আর তখন নুসরাত এটা খুবই ভালোভাবে দেখতে পারলো, কারণ নুসরাত তখন সামনাসামনি ছিল। নুসরাত এটা দেখার পরে কেন জানি বুকের মধ্যে তার ব্যথা অনুভব হতে শুরু করলো। নুসরাত তখন মনে মনে বলতে শুরু করলো, আমি তো মানুষটাকে ভালোবাসি, তাকে কি করে অন্য মেয়ের সঙ্গে সহ্য করব? আমি আমি তো কোনোভাবে নিজেকে কন্ট্রোল করতে পারছি না। না, যেভাবেই হোক নিজেকে তো কন্ট্রোল করতেই হবে, কাউকে কোনো কিছু করতে যাওয়া যাবে না। ও তো আর এখন আমার কোনো কিছু না, ও তো এখন অন্য কারো স্বামী। আমি কারো নিজেকে বোঝাতে পারছি না। রাহাতের ঘুম ভাঙলো ফজরের সময়, আর ফজরের সময় গাড়িটা রাঙামাটির কাছাকাছি চলে এসেছে। আর রাঙামাটির আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাস চলছে, এটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। আখি বাহিরের দিকে তাকিয়েছিল, আর তখন রাহাত ঘুম থেকে উঠে দেখে সে আখির কাঁধে শুয়ে আছে। রাহাত তাড়াতাড়ি করে উঠে নিজেকে সামলে তখন আখিকে বলতে লাগলো, আসলে আমি বুঝতে পারিনি যে আমি এভাবে তোমার কাঁধে ঘুমিয়ে যাব। তুমি কোনো কিছু মনে করো না প্লিজ। আসলে আমি ঘুমের সময় নিজেকে ঠিক রাখতে পারিনি। রাহাতের মুখ থেকে তুমি শুনে কিছুটা অবাক হয়ে গেল আখি। আখি তখন মুচকে হেসে দিল। রাহাত বুঝে নিল আখির কোন রকম কোনো কিছু মনে হয়নি। তারপর রাহাত সে বাহিরের প্রকৃতি দেখছিল। আর প্রায় 1.5 ঘন্টা পর বাস রিসোর্টের সামনে এসে থামলো। আর রাহাত সহ সবাই গাড়ি থেকে নেমে রিসোর্টের ভেতরে প্রবেশ করলো। আর রাহাত যখনই প্রবেশ করলো তখনই তার পাশে দেখতে পারলো আখি নেই। রাহাত সামনের দিকে তাকিয়ে দেখতে পারলো আখি একটা ছেলের সঙ্গে কথা বলছে। আর রাহাত বুঝতে বাকি রইল না যে এই ছেলেটাকে তার কি পরিচয়। রাহাত তখন আখির কাছাকাছি যায়। আখির কাছে যাওয়ার পরে তখন আখি শাকিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর তখন আখি বলতে লাগলো, তুহিন, তোমাকে বলেছিলাম না যে রাহাতের কথা? ও হচ্ছে রাহাত, বর্তমানে আমার হাজবেন্ড হিসাবে আছে, শুধুমাত্র নামে। আর রাহাত ও হচ্ছে তুহিন, যাকে আমি আমার নিজের থেকেও অনেক বেশি ভালোবাসি। এখানে সবার সামনে থেকে চলে আসাটা তোমার উচিত হয়নি। সবাই তোমাকে নিয়ে অন্য কিছু বলাবলি করবে, তাই চলো এখন, পরে না হয় শাকিলের সঙ্গে দেখা করবে। রাহাত তখন আখির হাত ধরে নিয়ে আসলো। আর এটা তুহিন দেখে তাকিয়ে রইল। তুহিনের কিছুটা অপমান বোধ হচ্ছে। এইভাবে আখিকে নিয়ে চলে যাওয়ায় তার একদম খারাপ লাগছে। রাহাত ওকে নিয়ে চলে আসার পরে রুমে আসলো। তখন আখি কোনো কিছু না বলেই রাহাতকে একটা থাপ্পড় মারলো। রাহাত গালে হাত দিয়ে আখির দিকে তাকিয়ে আছে। আর তখন আখি রাগী কণ্ঠে বলতে লাগলো, তোর সাহস কি করে হয় আমার হাত ধরে এইভাবে নিয়ে আসার? তুই জানিস তুহিন কতটা কষ্ট পেয়েছে? আর কখনো আমার শরীরে টাচ করবি না। আমি না তোকে একবার নিষেধ করেছিলাম, তবু তুই কেন আমার হাত ধরেছিস? আমি কি তোকে অনুমতি দিয়েছি আমার হাত ধরার? সব সময় লুচ্চামি করিস, একবার চান্স নেওয়ার চেষ্টা করিস, তাই না? মেরেই ফেলবো তোকে আমি। তুমি আমাকে ভুল বুঝে আমাকে এসব কথা বলছো। শোনো, আমি যদি তোমাকে হাত ধরে নিয়ে না আসতাম তাহলে লোকে আমাদেরকে সন্দেহ করতো যে আমাদের মধ্যে কোনো মিল মোহাম্মদ নেই। আমি সবাইকে বোঝানোর জন্য আমি তোমাকে হাত ধরে নিয়ে এসেছি। আর যে ভালোবাসে সে তার মানুষকে খুব ভালোভাবে বিশ্বাস করে। তুহিন যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে তোমাকে বিশ্বাস করবে। আর তুমি যদি 10 বাচ্চার মা হয়ে যাও তবুও তুহিন গ্রহণ করবে, যদি না তুহিন মন থেকে ভালোবাসে। আর যদি মন থেকে ভালো না বাসে তাহলে ফুলের মধু খেয়ে তুহিন চলে যাবে। এটা বাস্তব কথা। তুমি বিশ্বাস করলে করো, না করলে নাই। তোর কি আছে যে তোর সঙ্গে আমি থাকবো? তোর তো কোনো কিছুই নেই, তুই একটা ফকিন্নি। আর আমি একা ফকিন্নির সঙ্গে আমি সংসার করব না। না আছে তোর মধ্যে শিক্ষাগত যোগ্যতা, না আছে তোর কাছে টাকা পয়সা। তুহিন অনেক বড় লোক, তুহিনের কাছে আমি ভালো থাকতে পারবো। তোর কাছে মনে হয় না আমি 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারবো? তুই তো নিজেই ভাত খেতে পারিস না। প্লিজ তুমি আস্তে কথা বলো। জোরে কথা বললে আমাদের কথা বাইরে চলে যাবে। বাইরে চলে গেলে অনেকে এগুলো শুনবে আর আমাদেরকে নিয়ে মজা করবে। প্লিজ, এটা করতে এসেছি, এটা ঘোরার জায়গা। তুমি এখানে ঝগড়া কেন করছো এত সামান্য বিষয় নিয়ে? এই ফকিন্নির বাচ্চা, তুই আমাকে তুমি করার সাহস কে দিয়েছে? তুই আমাকে তুমি করে বলছিস কেন? আমি না বলেছি তুই আমাকে আপনি করে বলবি? অনেক বেশি উপরে উঠে গিয়েছিস, তাই না? তুহিনকে বলে মেরে পা ভেঙে দেব আরেকবার যদি আমার ব্যাপারে কোনো কথা বলিস।
আমার এখানে কোনো অধিকার দেখাতে আসিস তাহলে মেরে তক্তা বানিয়ে প্যাকেট করে পাঠিয়ে দেবো ঢাকায়। রাহাত কোনো কথা না বলে সেখান থেকে বের হয়ে চলে আসলো। রাহাত ওখান থেকে বের হয়ে আসার পরে তখন হঠাৎ করে কারো সঙ্গে যেন ধাক্কা লাগলো, আর রাহাত তাকে দেখতে পারলো এটা আর কেউ না, এটা নুসরাত। নুসরাত তখন রাহাতের দিকে ভালো করে তাকায়। রাহাতের গাল দুইটা লাল টমেটোর মতো হয়ে আছে। রাহাত দেখতে একটু সুন্দর, তার জন্যই থাপ্পড়গুলো একদম উপর থেকেই দেখা যাচ্ছে। আর রাহাতকে হাত ধরে টেনে তুলে ফেললো নুসরাত। আর তুলে ফেলার পরে নুসরাত তখন রাহাতের গালে হাত দেয়। রাহাতের গালে হাত দেওয়ার পরে নুসরাত তখন জিজ্ঞেস করতে থাকে রাহাতকে, কি রে, তোর গালে কি হয়েছে? নিশ্চয়ই এভাবে তোকে কয়েকটা থাপ্পড় দিয়েছে। আর একটু আগে আমি তোর রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ পেলাম, তার জন্য আমি তোর কাছে যাচ্ছিলাম। না মানে তেমন কোনো কিছু না, আসলে আমার গালে মশা বসেছিল তো, তার জন্য আমি নিজে নিজে থাপ্পড় মেরেছিলাম গালের মধ্যে, তার জন্যই এমন লাল হয়ে গেছে। দেখ, আমি কিন্তু বলিনি যে তোর গাল লাল হয়ে আছে, তার মানে নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। আমি শুধু বলেছি তোর গালে কি হয়েছে, আর তুই নিজে নিজেই স্বীকার করে নিলি তোর গাল লাল হয়ে আছে। নিশ্চয়ই ভাবি তোকে থাপ্পড় মেরেছে। আমাকে সবকিছু বল। রাহাত নুসরাতকে সবকিছুই খুলে বলল। আর সবকিছু শোনার পরে নুসরাত কি বলবে বুঝতে পারছে না, কারণ এরকম একটা সামান্য বিষয় নিয়ে যে মেয়েটা এমন কথা বলতে পারে, সে মানুষটা যে কতটা ভালো সেটা তার ভালো করে বোঝা হয়ে গেছে। নুসরাত তখন হাত ধরে ক্যান্টিনে নিয়ে যায়, আর ক্যান্টিনে বসে তখন ক্যান্টিনওয়ালাকে কফি দেওয়ার জন্য বলল। আর তখন নুসরাত বসে বলতে লাগলো, দেখ, আমি একটা কথা শিওর বলতে পারি, তুহিন তাকে ব্যবহার করছে, কিন্তু এটা কি বুঝতে পারছে না। তুহিন কেন এখানে এসেছে সেটার কারণ নিশ্চয়ই তোকে বলে দিতে হবে না। তুই শুধু এখন আখিকে চোখে চোখে রাখিস। আখিকে যদি এখন চোখে চোখে না রাখিস তাহলে কিন্তু অনেক বড় সর্বনাশ হয়ে যাবে। দেখো, আমি যাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার মনে হচ্ছে তাকে তার মতো করে চলতে দেওয়া উচিত। আমি আর কখনো তার উপর অধিকার দেখাতে যাব না, নিজে থেকে কথা বলতে যাব না, কারণ যে মানুষটা আমাকে সহ্য করতে পারে না তাকে কি করে আমি এই পথ থেকে ফিরিয়ে আনবো? এমন না যে সে অবুঝ। আখি একটা ভুলভ্রান্তির মধ্যে বসবাস করছে। আখির সামনে তুহিনের আসল কুকীর্তি সামনে নিয়ে আসতে হবে। তারপর যদি আখি তোকে মেনে না নেয় তাহলে তুই অন্য ব্যবস্থা করতে পারিস, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু তুই লাস্ট চেষ্টা করে দেখ। একটা ভালোবাসা পূর্ণতা পেলে সত্যি অনেক বেশি ভালো লাগে। আমার ভাগ্যে তো আর ভালোবাসা থাকবে না কখনো, কারণ এরকম মানুষ কখনোই আসবে না যে সবকিছু জেনেও আমাকে গ্রহণ করবে। আচ্ছা, তোর সঙ্গে আজকে রাতের বেলা আমি কথা বলবো, কি হয়েছিল সেদিন আমাকে সবকিছু বলবে। দেখি ওই লোকগুলোকে আমি শাস্তি দিতে পারি কিনা। ওদেরকে শাস্তি দেওয়া প্রয়োজন। কেন শুধু শুধু অতীতের কথাগুলো মনে করিয়ে দিয়েছে? আমি এগুলো আর মনে করতে চাই না, প্লিজ। আমার লাইফে এখন তুই ছাড়া আর কেউ নেই। মা বাবা তো সেই ছোটবেলায় মারা গিয়েছে। এখন তুই আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড। তুই ছাড়া আমার কেউই নেই। এইভাবে রাহাত আর নুসরাত কথা বলতে শুরু করলো। আর কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেল। আর রাতের বেলা সকলে একসঙ্গে খাওয়া দাওয়া করলো আর অনেক মজা করলো। কাউকে কোনো কিছু বুঝতে দিল না যে রাহাত আর আখির মধ্যে কতটা ঝামেলা চলছে। আখি সবার সামনে রাহাতের সঙ্গে ভালোভাবেই কথা বলল। আর রাহাত রাতের বেলা বড় একটা পাথরের উপর নুসরাতের সঙ্গে বসে আছে। আর তখন নুসরাত বলতে লাগলো, তোর বউ অন্য কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে আর তুই অন্য একটা মেয়ের সঙ্গে বসে আছিস। সত্যি আমার কেমন জানি নিজেকে অপরাধী মনে হচ্ছে। দেখ, আমাকে প্লিজ এসব কথা বলে কখনো মনে করিয়ে দিবি না। আর আখি কি মনে করো না করলে সেটার কোনো ইচ্ছে আমার নেই। তুই বল তোর পেছনে কাহিনীটা। আমার মা মারা যায় আমার জন্য। সময় আর বাবার কাছে কোনো কিছুর অভাব হয়নি ছোটবেলা থেকে। আর আমার যখন বয়স 17 তখনই আমার বাবা মারা যায়। তারপর আমি গ্রামে পড়াশোনা ছেড়ে এক কাকার কাছে চলে আসি পড়াশোনা করার জন্য। বাবা বলে গিয়েছিল ওনার যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি যেন কাকার কাছে চলে আসি। তারপর আমি বাবা মারা যাওয়ার পর প্রায় 2 মাস পরে ঢাকা আসার সিদ্ধান্ত নিই। আমি ঢাকা এসেছিলাম রাতের বাসে করে। আমি যে বাসে করে আসছিলাম সেই বাসেই কয়েকটা বখাটে ছেলেরা উঠেছিল। এটা কিছু করার ছিল না আমার, কারণ ওরা বাসে করে যাচ্ছিল, আমিও বাসে করে যাচ্ছিলাম।
আমার কথা কি আর ওদেরকে নামিয়ে দেবে কন্ট্রাক্টর? কখনোই না। আমাদের বাস খাবার বিরতি দেওয়ার জন্য 15 মিনিট সময় দেয়। আর একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলেও এই রেস্টুরেন্টের আশেপাশে অন্য কোনো দোকানপাট বাড়িঘর কোনো কিছুই নেই। আসলে হাইওয়ে রোডের পাশে এই রেস্টুরেন্ট। আমি রেস্টুরেন্টে গিয়ে কিছু হালকা নাস্তা করলাম। আর হালকা নাস্তা করার পরে আমার অনেক চাপ পেয়েছিল। আর এটাই ছিল আমার মস্ত বড় ভুল। আর আমি ওয়াশরুমের কাছাকাছি গিয়ে দেখতে পারলাম অনেক সিরিয়াল 1 নাম্বার করার জন্য। কোনো কিছুই করতে পারছিলাম না। তারপর ভাবলাম একটু সামনে এগিয়ে দেখি কোনো বাড়ি আছে কিনা। আমি কি শুধু ঢাকাতেই দেখতে পারলাম? একটা বাড়ি দেখা যাচ্ছে, লাইট জ্বলছে। আর ওখানে যেতে মোটামুটি 5 মিনিট সময় লাগবে, কারণ লোকজন এখন পর্যন্ত খাচ্ছে। আমি ওই বাড়িতে যাওয়ার পরে ওয়াশরুম শেষ করে যখনই ফিরে আসতে যাব তখনই দেখতে পেলাম ওই বকাটে ছেলেগুলো আমার সামনে দাঁড়িয়েছে। তারপর যা হবার তাই হলো। ওরা আমাকে নিয়ে একটা ঝোপের আড়ালে নিয়ে যায়। আর ওখানে একটা ছেলে শুধুমাত্র আমার সঙ্গে এরকমটা করে, আর বাকিরা পাহারা দিয়েছিল। আমার মনে হয়েছিল ওই ছেলে তার চামচা, আর ও হচ্ছে সবার লিডার। আর এই কারণে শুধুমাত্র ওই আমাকে সুযোগ নিয়েছিল। আর তারপর আমি বাস মিস করি। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তবে ছেলেগুলোর মুখ দেখতে পারছিলাম না, কারণ তারা মাস্ক পরেছিল। আমি মাস্ক খোলার চেষ্টা করেছিলাম, কিন্তু পারছিলাম না। আমার হাত 2 জন ধরে রেখেছিল। তারপরে ফজরের সময় আমার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার পর আমি আবারও বাসে করে ঢাকায় চলে আসি। তারপর কাকার বাসায় আসার পরে আমি কোনোভাবেই স্বাভাবিক হতে পারছিলাম না। আর আমাকে কাকারও মতিগতি আমার কাছে সুবিধার মনে হচ্ছিল না। তারপর আমি সেখান থেকে চলে আসি। তারপর একটা চাকরি ম্যানেজ করি। ওই চাকরি দিয়ে আমি আলাদা আলাদা বাসা নিয়ে থাকতে শুরু করলাম। আর ভার্সিটিতে ভর্তি হলাম। তারপরে ভালো একটা চাকরি খোঁজের চেষ্টায় ছিলাম। তারপর ভার্সিটিতে তোর সঙ্গে পরিচয় হলো। আর তুই তো জানিস। শোন, এখন কষ্ট পেয়ে কি হবে? আসলে তোর কপালে যেটা ছিল তোর সঙ্গে সেটাই হয়েছে। তবে সামনে কি করবি সেটা চিন্তা কর। আর এজন্য তুই নিজেকে কেন দোষারোপ করছিস? এটা তো তুই স্বেচ্ছায় পড়িসনি, তুই এসবের শিকার হয়ে গেছিস। কি? আমাকে বিয়ে করবে সবকিছু জেনে? একজন ধর্ষিতা মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হবে না রে। এমনকি তুই কি কখনো আমাকে বিয়ে করবি? আমার ছোটবেলায় বাবা মারা গিয়েছে, তারপর থেকে মা শিক্ষকতা করে আমাকে মানুষ করেছেন। আমি আমার এসএসসি লাইফের পর থেকে বাস্তবতা বুঝতে শিখেছি। আর যখন আমি ইন্টার পাস করলাম, ভার্সিটিতে ভর্তি হলাম, তখন আসল বাস্তবতা বুঝতে পারছিলাম। কারণ মা চাকরি ছেড়ে দিয়েছিল, টিউশনির টাকা দিয়ে চলাফেরা করতাম। আর ওই সময় সবচেয়ে বড় সাপোর্ট দিয়েছিলি তুই। এখনো পর্যন্ত আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছিস তুই। এটা আমরা কখনোই মনে হয় না আমি তোকে বিয়ে করব। এটা হয় না রাহাত, এটা কখনোই সম্ভব না। তুই এখন অন্য কারো মানুষ। আখি যদিও তোকে ভালোবাসে না, কিন্তু একদিন না একদিন আখি তুহিনকে ভুল বুঝবে আর তোর কাছে ফিরে আসবে। দোষ যাই কিছু বলিস না কেন, আমি সবকিছুই বুঝতে পারছি। আমার মনে হয় আখি তুহিনকে সত্যি অনেক ভালোবাসে রে। কারণ শাকিলের জন্য শুধুমাত্র আমার সঙ্গে এরকম ব্যবহার করেছে, আর তুহিনকে আমার দেখে ভালোই মনে হলো। এটা কখনোই সম্ভব না। আমি তোকে কখনো বিয়ে করতে পারবো না। আমি একটা মেয়ের সংসার কোনোভাবেই ভাঙতে পারবো না। তুই আখিকে নিয়ে সুখে থাক। আমি তোকে দূর থেকে সাহায্য করব। হয়তো আমার জন্য এমন একটা মানুষ আসবে যে মানুষটা আমার পুরো জীবনটা রাঙিয়ে দেবে। হঠাৎ করে রাহাতের মোবাইলটা বেজে উঠল। আর রাহাত মোবাইলটা বের করে দেখতে পারলো আখির নাম্বার থেকে কল এসেছে। আখি কল দিয়েছে দেখে রাহাত কিছুটা অবাক হলো। এই প্রথম আখি রাহাতকে কল দিয়েছে। আর রাহাত কলটা রিসিভ করছে না দেখে নুসরাত বলল কলটা রিসিভ করার জন্য। আর রাহাত কলটা রিসিভ করলো। আর রিসিভ করার পরে উপাস থেকে তখন আখি বলতে লাগলো, রাহাত, তুমি কোথায় আছো? আমরা তো এই জায়গা হারিয়ে গেছি। প্লিজ আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাও। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই তোমার কাছে আসছি। যেখানে তুমি চিনো না সেখানে গিয়েছিলে কেন? আমি না তোমাকে নিষেধ করেছিলাম রিসর্টের বাইরে কখনোই যাবে না? তারপর রাহাত কল কেটে দিল। আর কল কেটে দেওয়ার পরে আখির লোকেশন মতো যেতে শুরু করলো। সঙ্গে নুসরাতও আছে। আর ওরা দুজন খুঁজতে খুঁজতে চলে আসলো আখি আর শাকিলের কাছে। আর তখন তুহিন বলতে লাগলো, ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য। আসলে আমি এই রাস্তাটা কোনোভাবেই চিনি না। আপনি তো এর আগেও এখানে এসেছিলেন, তার জন্য আর কি চেনেন।
রাহাত এদিকে কোনো কথা বললো না। রাহাত কোনো কথা বলা ছাড়াই ওদেরকে নিয়ে আসতে শুরু করলো। রাহাত আগে আগে যাচ্ছে, ওরা পেছনে আসছে। আর আখি রাহাতের সঙ্গে কথা বলতে চাইছে, কিন্তু রাহাত তা নিজে থেকেই তার সঙ্গে কথা বলতে চাইছে না। তারপর তারা রিসোর্টে চলে আসলো। গাড়ি করে আসার পরে যে যার রুমে চলে গেল। রাহাত নিচে শুয়ে পড়েছে, আর তখন আখি রাহাতকে বলতে শুরু করলো, আপনি চাইলে আমার সঙ্গে উপরে ঘুমাতে পারেন, মাঝখানে কোলবালিশ দিয়েন, একটায় অনেক ঠান্ডা, তাই নিচে শুইলে আপনার ঠান্ডা লাগতে পারে। আমাকে নিয়ে আপনার এত চিন্তা করতে হবে না। আপনি আপনার নিজের চিন্তা করুন আর শাকিলের চিন্তা করুন। আপনারা কি করবেন? আসলে ওই সময় আমার মাথা গরম হয়ে গিয়েছিল, তার জন্যই আমি আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলেছিলাম বিকালবেলা। না, এটা আমার পাওনা ছিল। আসলে আমি বুঝতে পারিনি যে আপনার হাত ধরে নিয়ে আসলে আপনি এভাবে রিয়াক্ট করবেন। আর এদিকে তুহিন হয়তো অনেক কষ্ট পেয়েছে, আমি বুঝতে পারিনি। এইভাবে বলবেন না, আসলে আমি অসময়ে মাথা গরম করতে চাইনি, কিন্তু আমি সিচুয়েশনটা ভালোভাবে বুঝতে পারিনি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আর উপরে চলে আসুন, এখানে আপনার ঠান্ডা লাগতে পারে। রাহাত কোনো কথা বললো না। রাহাত চুপচাপ ঘুমিয়ে পড়লো। আর এদিকে আখিও আর কোনো তাকে বিরক্ত করলো না। আর মাঝরাতে হঠাৎ করে আকি একা একা কথা বলতে শুরু করলো, আর সেই কারণে রাহাতের ঘুমটা ভেঙে যায়। আর রাহাত ঘুম থেকে উঠে দেখতে পারলো আখি ব্যথা এইসব পাগলের মতো কথা বলছে। আর রাহাত তার কাছে কালো, আর কপালে হাত দিয়ে দেখতে পারলেও তার অনেক জ্বর এসেছে। আসলে এখানটায় মানিয়ে নিতে কারো কারো অনেক কষ্ট হয়, হয়তো জলবায়ুর পরিবর্তনের কারণে এরকম জ্বর চলে এসেছে। কারণ এখানকার পানি আর থাকার পানি অনেক তফাৎ। রাহাত কি করবে কোনো কিছুই ভেবে পাচ্ছিল না। রাহাত তাড়াতাড়ি করে ওয়াশরুমে এসে বালতি নিয়ে এসে মাথায় পানি দেয়, আর মাথার মধ্যে পানি দেওয়া শেষ করে কপালে পট্টি দিতে থাকে, আর মাথায় এবং হাতের মধ্যে তেল মালিশ করতে থাকে। আর এইভাবে সারাটা রাত পার হয়ে যায়। আর এইভাবে যে কখন আখির বুকের উপর রাহাত ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারল না রাহাত। সকালবেলা আখির ঘুমটা ভেঙে যায়, আর আখি হাত দিয়ে দেখতে পারলো তার কপালে পট্টি দেওয়া এবং তার বুকের মাঝে রাহাত ঘুমিয়ে আছে। আখির এটা দেখতে এখন জানি কেন ভালো লাগছে। আখি তখন মনে মনে বলতে লাগলো, তার মানে কালকে রাতে আমার ভীষণ জ্বর এসেছিল, আর সারাটা রাত মানুষটা আমার সেবা করেছে। আমি কিনা তার সঙ্গে এরকম ব্যবহার করি প্রতিনিয়ত? না, আমার এই কাজটা ঠিক হয়নি। এখন আপনাকে আমি ডেকে দেব না, থাক ঘুমাক, এখানে আমি না হয় একটু শুয়ে থাকি। এইভাবেই কিছুক্ষণ সময় পার হয়ে যায়। আর প্রায় 1 ঘন্টা পরে রাহাতের ঘুম ভাঙলো। রাহাতের ঘুম ভাঙার পরে দেখতে পারলো সে আখির বুকে শুয়ে আছে। আখি সে রাহাতের দিকে তাকিয়ে আছে, আর রাহাত মনে করছে আখি অনেক কিছু ভেবে ফেলেছে, আর এই বুঝি তাকে অপমান করবে। আর তখন রাহাত উঠে যায়। উঠে যাওয়ার পরে আখিকে বলতে লাগলো, আসলে রাতে হঠাৎ করে আমার ঘুম ভেঙে যায়, আর ঘুম ভাঙার পরে দেখতে পারলাম তোমার গায়ে অনেক জ্বর এসেছিল, তার জন্য আমি মাথায় পড়তে দিলাম, পানি দিলাম। আর এভাবে যে কখন ঘুমিয়ে পড়লাম এখানে আমি আসলে বুঝতেই পারিনি, আমাকে ক্ষমা করে দিও। এই কথা বলার পরে রাহাত তখন ওয়াশরুমে চলে গেল। আর ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে তখন নাস্তার জন্য অর্ডার দিল। আর একটু পরে নাস্তা নিয়ে আসলো, আর রাহাত নাস্তা নিয়ে আখির সামনে বসলো। আখির সামনে বসার পরে আখির মুখে খাবার তুলে দিতে লাগলো। আখি কোনো আপত্তি করলো না। আখি রাহাতের হাতে চুপচাপ খেতে শুরু করলো। আখি নিজেও জানে না কেন রাহাতের হাতে এইভাবে খাচ্ছে। আর কিছুক্ষণ পরে আখি তখন রাহাতকে বলতে লাগলো, আমার আর খেতে কোনো কিছু ভালো লাগছে না, আমার এইভাবে রুমে থাকতে ভালো লাগছে না, বাইরে ঘুরতে যেতে চাই, প্লিজ আমাকে নিয়ে চলুন। এখন বাইরে যাওয়া যাবে না, এখন খাবার খাবে, তারপর আমি ওষুধ এনে দেব। ওষুধ খাবে, তারপর রেস্ট করবে। আজকে বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রাহাত আখিকে অনেকভাবে বোঝাতে শুরু করলো, কিন্তু আখি এদিকে কোনো কথাই বুঝতে চাইছে না। আখির একটাই কথা, সে বাইরে যাবে। তারপর দুজন মিলে নাস্তা করার পরে দুজনেই বাইরে চলে আসলো। আর বাইরে আসার পরে আখির হাত রাহাতের হাত জড়িয়ে আছে, আর এটা তুহিন খুব ভালোভাবেই দেখতে পারলো। তুহিন তখন সামনাসামনি চলে আসলো। তখন কিছুটা ভয় পেয়ে গেল। আর তখন তুহিন আখিকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি যে রাহাতের হাত ধরে এভাবে ঘুরে বেড়াচ্ছ? তুমি বাইরে বের হবে, আমাকে একবার কল দিতে পারতে, আমি তোমাকে নিয়ে যেতাম। তুমি এইভাবে রিয়াক্ট করছো কেন? আমার এখন কোনো কিছু ভালো লাগছে না, প্লিজ তুমি আমার সঙ্গে কথা বলতে এসো না। কি বলছো তুমি? আমি তোমাকে ভালোবাসি, তুমিও আমাকে ভালোবাসো, আর এতদিন পরে তুমি এই কথা কেন বলছো? নিশ্চয়ই রাহাত তোমাকে কোনো কিছু করেছে, না হলে রাহাতের দিকে এত পাগল হয়ে গেছো কেন এখন? দেখো, কোনো কিছু না জেনে তুমি কোনো কথা বলবে না প্লিজ। একটা ব্যাপারে কথা বলতে গেলে আগে সেই ব্যাপারে ভালো করে জানতে হয়, তারপরে কথা বলতে হয়। আমাকে তুমি এখন কথা শেখাচ্ছ?
এতদিন ধরে তোমার পেছনে পড়ে আছি, তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করব, আর এখন তুমি এই কথা বলছো? তুহিন, ও কিন্তু এখন আমার স্ত্রী, তাই সম্পূর্ণ অধিকার আমার। তুমি তাকে ধমক দিয়ে কথা বলতে পারো না। চুপচাপ এখান থেকে চলে গেলে খুশি হব। এই কথা শোনার পরে তুহিন সেখান থেকে চলে গেল। আর তুহিন ওখান থেকে চলে যাওয়ার পরে আখি রাহাতের সঙ্গে ঘুরতে শুরু করলো। আখির এখন রাহাতকে ভালো লাগতে শুরু করেছে। কালকে রাতের কথা আখি এক বিন্দু ভুলতে পারছে না। মানুষটাকে আখি কতটা কষ্ট দিয়েছে, আর সেই মানুষটা থেকে সারা রাত ধরে সেবা করেছে। আখি একটু একটু করে রাহাতের দিকে ভালোবাসা তৈরি হচ্ছে, আর এটা খুব ভালো করেই রাহাত বুঝতে পারছে। আর ওদিকে তুহিন রুমে যাওয়ার পরে একা একা বলতে লাগলো, আমি তাকে এতদিন ধরে পাওয়ার আকাঙ্ক্ষা করছি, অথচ পেলাম না। আর রাহাত দুদিনে ছেলে হয়ে ওকে আপন করে নিল। এটা তো হতে দেওয়া যাবে না। আমি তার পেছনে পড়ে আছি শুধুমাত্র দেহটা পাওয়ার জন্য, আর এটার জন্য আমি এই রাঙ্গামাটিতে পর্যন্ত চলে আসলাম, কিন্তু এখন পর্যন্ত কোনো কিছুই করতে পারলাম না। যেভাবে হোক আজকে জোর করেই সবকিছু আদায় করে নেব। নীল রাহাত থেকে আর সময় নেওয়া যাবে না। পরে আখি যদি রাহাতকে ভালোবেসে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমি কোনো কিছুই পারবো না। এদিকে নুসরাত ব্যালকনি থেকে রাহাত এবং আখির দিকে তাকিয়েছিল। মূলত তাদের ভালোবাসা দেখে নুসরাতের অনেক বেশি ভালো লাগছে। আস্তে আস্তে আখি সবকিছুই মেনে নিচ্ছে। হঠাৎ করে কলিং বেলের শব্দ পেল নুসরাত, আর নুসরাত কলিং বেলের শব্দ পেয়ে দরজা খুলে দিল। দরজা খুলে দেওয়ার পরে দেখতে পারলো সেখানে রাজ দাঁড়িয়ে আছে। তাদেরই অফিসের কলিগ রাজ হঠাৎ করে এখানে আসাতে নুসরাত কিছুটা অবাক হয়ে গেল। আর তখন নুসরাতকে রাজ বলতে লাগলো, নুসরাত, তুমি তো একাই এখানে বসে আছো, তাই চলো আমরা সামনে থেকে ঘুরে আসি। তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথাও আছে, সে কারণেই তোমাকে নিতে আসলাম। ওকে, ঠিক আছে, চলো রাহাত এবং নীলাটু। ওরা দুজন যেমনভাবে বসে আছে মনে হচ্ছে ওরা এখানকার এক মধ্যে একজন। আমরা সব ভাড়াটিয়া পৃথিবীতে, ওরা সবাই। আর রাজ কথাটা শুনে হেসে দিল। আর তখন রাজ আর নুসরাত দুজনে মিলেই চলে আসলো বাইরে, আর রাহাতের দিকে লক্ষ্য করছে। রাজ আর নুসরাত তাদের পাশেই কিছুটা দূরে বসেছে। এদিকে রাহাত একটা প্ল্যান করেছে রাজের সঙ্গে। রাজ কিছুক্ষণ পরে নুসরাতকে বলতে শুরু করলো, সত্যি বলতে আমি কথাটা কিভাবে বলবো বুঝতে পারছিলাম না, আর অনেক দিন ধরে ট্রাই করছিলাম তোমাকে বলবো গল্প করে, কিন্তু বলা হয়ে ওঠেনি। আর শেষ পর্যন্ত তুমি নিজেই রাহাতের কাছে বলেছিলে। তারপর আকাশ আমাকে বলল তুমি নাকি আমাকে অনেক দিন ধরে ভালোবাসো। সত্যি বলতে আমিও তোমাকে অনেক দিন ধরে ভালোবাসি, কিন্তু তোমাকে বলতে পারছিলাম না, কারণ তুমি কি মনে করো, তুমি কি আমাকে পছন্দ করবে কিনা এইসব কিছু ভাবছিলাম, আর কি কখনো বলা হয়ে ওঠেনি। তবে মনের মধ্যে সাহস করেছিলাম, ভেবেছিলাম তোমার বার্থডের সময় তোমাকে বলবো। কিন্তু তুমি রাহাতকে দিয়ে খবর পাঠানোর পরে আমি এতটা খুশি হয়ে গেছি, আমি বিশ্বাস করো কালকের রাতে ঘুমাতে পারিনি। আমি সারা রাত তোমার কথা ভেবেছি, আর শুধু এটাই ভেবেছি মানুষটা আমাকে ভালোবাসে আর নিজের থেকেই আমাকে এসব বলেছে। কখন সকাল হবে, কখন আমি তোমার সঙ্গে কথা বলবো। নুসরাত রাজের মুখ থেকে এরকম কথা শুনে অবাক হয়ে রাজের দিকে তাকিয়ে রইল। সে তো এসবের কোনো কিছুই জানে না। তার মানে রাহাতের এটা প্ল্যান, আর রাহাত প্ল্যান করেই ওদের দুজনকে মেলাতে চাইছে। কিন্তু নুসরাত তো আজকে তেমন একটা পছন্দ করতো না। হ্যাঁ, তাকে ভালো লাগতো, কিন্তু ওরকম ভালোবাসার মতো মানুষ হিসেবে কখনোই ভেবে দেখেনি নুসরাত। নুসরাত চুপ করেছিল। আর এদিকে রাজ মনে করেছে সে সামনাসামনি অনেক বেশি লজ্জা পাচ্ছে। আর সেই সময় রাহাত এবং আখি দুজনেই চলে আসলো। আর রাহাত এসে বলতে লাগলো, রাজ, তুই এতদিন ধরে নুসরাতকে ভালোবাসিস, তুই কেন বলতে পারলি না? শুধু শুধু মেয়েটা এতদিন ধরে তোর জন্য কষ্ট পেল, আমাকে কত করে বললো যে কিছু একটা করার জন্য আসার পর্যন্ত আমাকে এখানে এসে সবকিছু করতে হলো। রাহাত, তোর সঙ্গে আমার পার্সোনাল কথা আছে, তুই একটু এদিকে আয়। তোর সঙ্গে আমার জরুরি কথা আছে। আর আমি দেখতে পাচ্ছিস তোর মানুষটা কেমন করে লজ্জা পাচ্ছে। এইভাবে সারা জীবন আগলে রাখবে নুসরাতকে, কখনোই মেয়েটাকে কষ্ট পেতে দিবি না, কারণ এই পৃথিবীতে আপন বলতে তুই আর আমি ছাড়া কেউ নেই। এইভাবে ওরা আড্ডা দিতে শুরু করলো। আর এইভাবেই বেশ অনেকটা সময় পার হয়ে গেল। আর রাতের বেলা আখি এমনিতেই নুসরাতের সঙ্গে গল্প করছিল। আর এদিকে রাহাত বাহিরে রাজের সঙ্গে অন্য একটা জায়গায় গিয়েছিল, মানে অন্য তাদের অফিসটা ঘুরে দেখার জন্য বসের সঙ্গে গিয়েছে। এই সুযোগটাই তুহিন কাজে লাগিয়েছে। রাহাত এবং রাজ এখানে নেই। নুসরাত এবং আখি কথা বলা শেষে রুমে যাচ্ছিল, আর হঠাৎ করেই আখির মোবাইলটা বেজে উঠলো। আর আখি মোবাইলটা হাতে নিয়ে দেখতে পারলো তুহিন কল দিয়েছে। তুহিন কল দেওয়ার পরে তখন তুহিন বলতে লাগলো,
তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, প্লিজ তাড়াতাড়ি আসো এই জায়গায়। আসলে তোমাকে একটা সারপ্রাইজ দেব, যে সারপ্রাইজটা তুমি কখনো কল্পনা করতে পারবে না। দেখো, এখন অনেক রাত হয়েছে, এখন আমি আসতে পারবো না। একটু পরেই রাহাত চলে আসবে। প্লিজ তুমি আমার লাইফ থেকে সরে যাও। আমি এতদিন ভুল ছিলাম। রাহাত মানুষটা অনেক ভালো, তার জন্য আমাকে সব কিছু সহ্য করছে। আমার মনে হয় রাহাতের জায়গায় অন্য কোনো ছেলে হলে এই সব কিছু কখনোই সহ্য করতো না। আমার বাবা মা সবাইকে সব কিছু জানিয়ে দিত। প্লিজ তুমি আসো না, প্লিজ, আমার খুবই প্রয়োজন। আজকে থেকে কখনই তোমার সামনে আসবো না, শেষবার তোমার সঙ্গে দেখা করতে চাই, প্লিজ আসো। আকি এই কথাটা শুনে রাজি হয়ে গেল তার কাছে যাওয়ার জন্য। আর আকি বাইরে চলে আসলো, যেন কেউ দেখতে না পারে, কারণ দেখলে রাহাতের মান সম্মান চলে যেতে পারে। সেই দিকেও আখির খেয়াল আছে। আকি তুহিনের কাছে চলে আসলো, আর তুহিনের কাছে আসার পরে তখন তুহিন তাকে বলতে লাগলো, তোমার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম, আরো অনেকগুলো মেসেজ দিয়েছি তোমাকে, কিন্তু তুমি কোনো রিপ্লাই করোনি। তুমি তো বলেছিলে যে রাহাতকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করবে, আর আমি এই জন্য তোমার সবকিছু ব্যবস্থা করেছিলাম। আর তুমি এটাও বলেছো তুমি ডিভোর্স দিয়ে সরাসরি আমার সঙ্গে পালিয়ে যাবে। তোমার মা বাবা কি বললো সেটা তোমার কোনো দেখার বিষয় না। আর এখন তুমি আমাকে এই কথাগুলো কেন বলছো? দেখো, আমি এখন রাহাতকে ভালোবেসে ফেলেছি। আমি ভেবেছিলাম মানুষটা হয়তো ভালো হবে না, কিন্তু আমি যে তোমার সঙ্গে করছিলাম এটা একদমই ঠিক না, কারণ এটা পরকীয়া, আর পরকীয়া করে কেউ সুখে থাকতে পারে না। হ্যাঁ, এটা ঠিক যে রাহাত আমাদের ডিভোর্সের আবেদন করেছিল, কিন্তু বিশ্বাস করো মানুষটা আমাকে অনেক আগে থেকেই ভালোবাসে। মানুষটা আমাকে পাওয়ার জন্য কত কষ্ট করেছে সেটা আমি ঘটক সাহেবের কাছ থেকে শুনেছি। এমনকি ঘটক সাহেবের হাত পা পর্যন্ত ধরেছিল আমার জন্য, শুধু আমাকে বিয়ে করে হালাল ভাবে পাওয়ার জন্য। আর আমি প্রথম রাতেই তার সঙ্গে যেরকম ব্যবহার করেছি, তারপর আমাকে একদমই বুঝতে দেয়নি। তার জায়গায় অন্য কেউ হলে সম্পূর্ণ আমার উপর ঝাঁপিয়ে পড়তো। এতদিন ধরে আমার সঙ্গে রিলেশন করে এখন তুমি রাহাতের ব্যাপারে আমার কাছে সুনাম করছো? তোমার সাহস তো কম নয়। তুমি বলেছিলে না রাহাত তোমার উপর ঝাঁপিয়ে পড়েনি, এখন আমি ঝাঁপিয়ে পড়বো তোমার উপর। প্লিজ আমাকে এরকম করবে না। রাহাত যদি এটা জানতে পারে তাহলে রাহাত তোমাকে মেরে ফেলতেও দ্বিধাবোধ করবে না। রাহাত সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। চুপ শালে, অনেক তোর পেছনে পড়েছি শুধুমাত্র তোর দেহটা পাওয়ার জন্য, কিন্তু তোকে এখন পর্যন্ত রাজি করতে পারলাম না রুম ডেট করার জন্য। কিন্তু আজকে এটা আর করতে হবে না। আজকে আমি নিজে সবকিছু জোর করে আদায় করে নেব। আমাকে শুধুমাত্র 30 মিনিট সময় দে, আর 30 মিনিটে তোর এই অবস্থা করব যে আর কখনো উঠে দাঁড়াতে পারবে না। আর যদি প্রেগনেন্ট হয়ে যাস তাহলে এটা রাহাতের নাম করে চালিয়ে দিবি। তোর সম্পর্কে আমি একটু একটু করে খোঁজ নিতে জানতে পেরেছিলাম তোর আসল চরিত্রটা, কিন্তু আজকে তোর সম্পূর্ণ চরিত্র আমার সামনে চলে আসলো। তুই যে এতটা খারাপ আমি জানতাম না। আমি অনেক আগেই সন্দেহ করেছিলাম তুই আমার সঙ্গে এরকম কোনো কিছু একটা করবি। তোর মতো বিবাহিত মেয়েকে কে বিয়ে করবে শুনি? আর একজনের বউকে শুধুমাত্র বিছানা নিয়ে বিছানা গরম করা যায়, কিন্তু ভালোবেসে বিয়ে করা যায় না, বুঝতে পেরেছিস? যে মেয়ে স্বামী রেখে অন্য কাউকে বিয়ে করার আশ্বাস দেয় তাকে কি করে বিয়ে করতে পারে? তুই যে আমাকে রেখে অন্য কারোর কাছে চলে যাবি না, এটা তো কোনো প্রমাণ নেই। আমি তোকে বলেছিলাম যে আমি তোর লাইফ থেকে সরে এসেছি, তুইও আমার লাইফ থেকে সরে যা, তাহলেই হবে। আমি শুধুমাত্র তোর প্রতারণার কারণে রাহাতকে অনেক কষ্ট দিয়েছি। রাহাত অনেক ভালো একটা ছেলে, আমি রাহাতকে আর কষ্ট দিতে পারবো না। আমি তাকে ভালোবেসে ফেলেছি। তারপর তুহিন আখিকে নিয়ে ধস্তাধস্তি করতে শুরু করলো, আর এদিকে আখি প্রাণপণে চিৎকার করে ডাকছে রাহাতকে। আর এদিকে রাহাত বাইকে করে রিসোর্টের দিকে আসছিল, আর হঠাৎ করে আখির চিৎকারের শব্দ শুনে এদিকে আসলো। রাহাত আসার পরে দেখতে পারলো তুহিন আখিকে নষ্ট করতে চাচ্ছে। রাহাত তুহিনকে ইচ্ছে মতো মারতে শুরু করলো, আর মারতে মারতে আধমরা করে ফেলেছে। আর তখন রাহাত তুহিনকে বলতে শুরু করলো, তুই কি ভেবেছিস আখিকে নষ্ট করে তুই এখান থেকে পালিয়ে যেতে পারবি? হ্যাঁ, কখনোই না। আমি যে পর্যন্ত আছি সে পর্যন্ত আখির কোনো ক্ষতি হতে দেব না। আসলে আমি আকিকে ভালোবাসতাম, কিন্তু নীলা আমার সঙ্গে প্রতারণা করেছে, তার জন্য আমি আকিকে নষ্ট করতে চেয়েছিলাম। আমাকে ক্ষমা করে দেওয়া হয়। আমি খুব ভালো করে জানি যে তুই শুধুমাত্র আখির সঙ্গে রিলেশন করেছিস।
ওর দেহটা পাওয়ার জন্য। ওর দেহটা পেয়ে গেলে অনেকদিন আগে তুই আখিকে ছেড়ে চলে যেতি আর আখিকে ব্ল্যাকমেল করে আখির কাছ থেকে টাকা নিতি। হ্যাঁ, আমি সবকিছু স্বীকার করছি। প্লিজ তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে পরিচয় দিও না। তোর মতো শয়তানকে পুলিশের হাতে তুলে না দিলে হবে না। আমি পুলিশকে কল দিয়েছি, পুলিশ 5 মিনিটের মধ্যেই চলে আসবে। আর কখনো যদি আমার সামনে আসার চেষ্টা করিস তাহলে মেরে মাটিতে পচে রাখবো। এখন তো শুধুমাত্র পরিচয় হাতে তুলে দিচ্ছি, তারপর থেকে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না, কথাটা মনে রাখবি। আর একটু পরে পুলিশের গাড়ি চলে আসলো আর রাহাত তুহিনকে পুলিশের হাতে তুলে দিল। আর পুলিশের হাতে তুহিনকে তুলে দেওয়ার পরে এইদিকে নীলা তখন সকলের সামনে এসে রাহাতকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। আর আখি কান্না করতে করতে বলতে লাগলো, আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না বুঝে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আর কখনোই তোমাকে কষ্ট পেতে দিব না, সব সময় তোমাকে আমার কাছে আগলে রাখবো। প্লিজ তুমি আমাকে মন থেকে ক্ষমা করে দাও। আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি, তোমার কাছ থেকে আমি কখনোই দূরে সরে যেতে চাই না। সারাটা জীবন তোমার বাহুডোরেই থাকতে চাই। থাক, আর কান্না করতে হবে না। আমি তোমার আছি, তোমারই থাকবো সবসময়, এইভাবে তোমাকে বুকের মাঝে আগলে রাখবো। এবার চলো, না হলে সবাই ফ্রিতে শুধু শুধু সিনেমা দেখছে। তারপর রাহাত আখিকে নিয়ে চলে আসলো রিসোর্টের মধ্যে নিয়ে আসার পরে এইভাবেই পার হয়ে গেল 2টা দিন। তারপর রাঙামাটি থেকে চলে আসলো সকলেই ঢাকায় আসার পরে 2 দিন ছুটি পেয়েছে। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে রাহাত বিছানায় শুয়েছিল। আর কিছুক্ষণ পরেই আখি রুমে এসে দরজা আটকে দিল। আখি এসে দরজা আটকে দেওয়ার পরে রাহাতের দিকে কেমন দৃষ্টিতে তার কাছে রাহাত খুব ভালোভাবেই বুঝতে পারছে আখি এখন কি করতে চাচ্ছে। আর তখন রাহাত বলতে লাগলো, আমার কিন্তু ঠান্ডা লেগেছে, এখন কোনো কিছু করতে গেলে আমার আরো ঠান্ডা লাগবে ভাই। আমি ঘুমাবো, আমার শরীরে একটু এনার্জি নেই। আমি তোমাকে কোনো কিছুই করলাম না, আর তুমি এখন এইসব কথা কেন বলছো? তোমাকে আদর করতে বয়েই গেছে আমার, আমি তো তোমার পাশে ঘুমাতে আসছি। আমি খুব ভালো করে জানি আপনি আমার সঙ্গে কি করতে যাচ্ছেন। আমি সোজা মায়ের কাছে চলে যাব, মায়ের কাছে গিয়ে তারপরে ঘুমাবো। তবুও এরকম পেত্নির কাছে নিজেকে ধরা দেব না। আমি এখনো ভার্জিন রয়েছি আর ভার্জিন থাকতে চাই। তাই নাকি? তা আপনি ভার্জিন থাকতে চান সেটা তো আপনি আগে আমাকে বলবেন। আপনি কি করে ভার্জিন থাকবেন সেটা আমি আপনাকে বলে দেব। আপনি শুধু চোখ বন্ধ করুন, বাকিটা আমি দেখে নিচ্ছি। আখি তখন রাহাতের দিকে আসতে শুরু করলো। রাহাত চোখ বন্ধ করে ফেললো আর আখি আসার পরে রাহাতের বুকে শুয়ে পড়লো আর রাহাতের ঠোঁট জোড়া দখল করে নিল। আর এইভাবেই দুজন মিলে হারিয়ে গেল এক অজানা গল্পে। 1 বছর পর এদিকে রাজ আর নুসরতের বিয়ে হয়ে গেছে। নুসরতও মা হতে চলেছে। আখিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আর রাহাত পাগলের মতো দৌড়াদৌড়ি করছে, কারণ আখির আজকে ডেলিভারি ডেট। ডাক্তার অপারেশন থিয়েটারে নিয়ে গেল আখিকে। আর বাহিরে রাহাত এবং তার মা অপেক্ষা করছে আখির জন্য। আর প্রায় দীর্ঘ 1.5 ঘন্টা পরে ডাক্তার বের হয়ে আসলো। ডাক্তার বের হয়ে আসার পরে রাহাত ছুটে গেল ডাক্তারের কাছে। আর ডাক্তারের কাছে যাওয়ার পরে তখন ডাক্তার রাহাতকে বলতে লাগলো, ডাক্তার, আমি আপনাকে কি বলে ধন্যবাদ দিব আসলে আমার ভাষায় প্রকাশ করতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আর কোনো কিছুই চাই না। রাহাত ভেতরে চলে আসলো। রাহাত ভেতরে আসার পরে দেখতে পারলো আখি ঘুমিয়ে আছে, তার পাশেই তার মেয়ে কান্না করছে। রাহাত মেয়েটাকে কোলে নিয়ে দুষ্টুমি করছে, কথা বলার চেষ্টা করছে। আর এদিকে রাহাতের মেয়েটাকে রাহাতের মা নিয়ে গেল আর দুষ্টুমি করতে লাগলো। আর এদিকে রাহাত আখির পাশে বসে মাথায় হাত বোলাতে শুরু করলো। রাহাতের চোখ থেকে এখন পর্যন্ত পানি পড়ছে। আর হঠাৎ করেই আখির জ্ঞান ফিরল। আর যখন আখি রাহাতকে বলতে লাগলো, কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আমার তো কোনো কিছুই হয়নি। এভাবে মেয়েদের মতো কান্না করলে কিন্তু তোমাকে মোটামুটি ভালোই দেখায়। তুমি জানো আমি আজকে অনেক খুশি, যেটা আমি তোমাকে বোঝাতে পারবো না। এমন একটা উপহার দিয়েছো যেটা আমার পেয়ে আমার অনেক খুশি লাগছে। সারা জীবনে আমি এমন খুশি হইনি। এখন তো আপনি আপনার মেয়েকে কাছে পেয়ে আমাকে ভুলে যাবেন, আমাকে কাছে কষ্ট দিবেন না। সারাটা দিন আপনার মেয়েটাকে নিয়ে থাকবেন, আমাকে তো একটু সময় দিবেন না, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এটা তো ঠিক, কারণ এখন আমি আমার মেয়েকে সময় দিব। তোমাকে সময় দেওয়ার দিন শেষ, এখন বুড়ো হতে চলেছে না, এখন কি আর আগের দিন আছে? তাই নাকি? এখনো তো আরো কয়েকটা বাকি। আপনাকে পুরো ফুটবল টিম উপহার দিতে চলেছি, বুঝতে পারছেন? আপনি শুধু এমন অবস্থায় তোমার ফাজলামা করতে হবে আখি? তুমি আর ভালো হলে না, সবটা সময় আমাকে জ্বালিয়ে মারো। আর এখন মেয়ে এসেছে, তোমাদের দুজনের যন্ত্রণায় আমি বড় পাগল হয়ে যাব।
রাহাত আখির ঠোঁট জোড়া দখল করে নিল আর আখিও রেসপন্স করতে শুরু করলো। আর 5 মিনিট পরে ছেড়ে দিল। আর তখন আখি কিছুটা লজ্জা পেয়ে রাহাতকে শক্ত করে জড়িয়ে ধরলো। আর এইভাবেই না হয় চলতে থাকুক তাদের মিষ্টি ভালোবাসার গল্পটা। নিত্য নতুন ভালোবাসার সকল প্রকার গল্প পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।